আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিশেষ তালিকা করছে পুলিশ। বেগম জিয়াকে রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র, মাস্টারমাইন্ড প্রথম আলো ডেইলি স্টার। ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচন দিতে চায় সরকার। কুয়েটে সংঘর্ষ, শিক্ষার্থীদের গুলি করেছিল বহিরাগত ছাত্রদল যুবদলের সদস্যরা। জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার। বাজারে মাইকে চাঁদাবাজির ঘোষণা, সেই যুবদল নেতা বহিষ্কার। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিশেষ তালিকা করছে পুলিশ। বিভিন্ন মামলার আসামি এবং গ্রেপ্তার হওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর ভাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বিশেষ তালিকা তৈরি করছে পুলিশ কর্তৃপক্ষ। বিভিন্ন মামলার আসামি এবং গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের একটি বিশেষ তালিকা করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। কাজটি করছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও পুলিশের বিশেষ শাখা এসবির সদস্যরা। জানা যায়, আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার এবং গ্রেপ্তার আসামিদের জামিন ঠেকাতে কেন্দ্রীয়ভাবে এই তালিকা তৈরি করা হচ্ছে। পুলিশ সদর দপ্তর, জেলা পুলিশের একাধিক কর্মকর্তা ও পাবলিক প্রসিকিউটর সূত্রে জানা গেছে, প্রক্রিয়াধীন এই তালিকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল ফোনের নম্বর থাকছে। তাদের জামিন প্রতিরোধে প্রসিকিউশনের পক্ষ থেকে বিরোধিতা করার পরিকল্পনাও রয়েছে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্টে সংঘটিত সহিংসতার ঘটনায় সারা দেশে প্রায় 2100 মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 6 আগস্ট থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত এসব মামলা করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী এমপি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও পুলিশ সদস্য। আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, মামলাগুলোর আসামি প্রায় 1,25,000। এসব আসামি সিংহভাগের বিরুদ্ধে আনা হচ্ছে হত্যার অভিযোগ। 1 ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের কাছে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে চিহ্নিত 250 মামলার আসামিদের মধ্যে অন্তত 721 জন আসামি জামিন পেয়েছেন। বাইরের বিভিন্ন জেলা ও মহানগরেও এসব মামলায় জামিনপ্রাপ্তদের সংখ্যা বাড়ছে। বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিষয়ক গবেষক ডক্টর তৌহিদুল হক বলেন, আসামিদের জামিন পাওয়ার অধিকার রয়েছে, তবে দেখতে হবে তারা কোন ধরনের মামলায় জামিন পাচ্ছেন এবং কাউকে কোনো বিশেষ সুবিধা দিতে জামিন দেওয়া হচ্ছে কিনা। বেগম জিয়াকে রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র, মাস্টারমাইন্ড প্রথম আলো ডেইলি স্টার। 2007 সালে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস এবং বিরাজনীতিকরণের জন্য একটি নীল নকশা তৈরি হয়েছিল। সেই নীল নকশার অন্যতম প্রণেতা ছিল প্রথম আলো এবং ডেইলি স্টার গ্রুপ। তারা শুধু নীল নকশাই করেনি, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য একের পর এক নোংরা কুৎসিত অপসাংবাদিকতা করেছে। 2007 সালে বেগম জিয়াকে মাইনাস করার পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়। এই উদ্যোগের অংশ হিসেবে প্রথম আলো বিএনপির তৎকালীন নেতা আব্দুল মান্নান ভূঁইয়ার সাক্ষাৎকার গ্রহণ করে। পরবর্তী সময় বিএনপির জন্য তৈরি করা হয় সংস্কার প্রস্তাব প্রস্তাব ছিল মতিউর রহমান ও মাহফুজ আলমের যৌথ প্রযোজনা। 2007 সালে 26 জুন প্রথম আলোতে প্রকাশিত খালেদাকে ক্ষমতাহীন করার প্রস্তাব শিরোনামে খবরে বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একচ্ছত্র ক্ষমতা খর্ব করে সংস্কার প্রস্তাবের খসড়া ঘোষণা করেছেন দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। খসড়া প্রস্তাবে বলা হয়, 2 মেয়াদে কেউ প্রধানমন্ত্রী থাকলে তিনি আর প্রধানমন্ত্রী কিংবা দলের চেয়ারম্যান হতে পারবেন না। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বেগম খালেদা জিয়া প্রকৃত অর্থেই ক্ষমতাহীন হয়ে পড়বেন। তার পক্ষে দলের চেয়ারপারসন হওয়ার কোনো সুযোগ থাকবে না, এমনকি ভবিষ্যতে দল ক্ষমতায় গেলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রথম আলো ও ডেইলি স্টার প্রণীত এই মাইনাস ফর্মুলা বাস্তবায়নের লক্ষ্যে 2007 সালের 1/11 সরকার গ্রেপ্তার করে বেগম খালেদা জিয়া ও তার পুত্র আরাফাত রহমান কোকোকে। উল্লেখ্য, এর আগেই গ্রেপ্তার করা হয়েছিল তারেক রহমানকে। বেগম জিয়াকে গ্রেপ্তারের প্রেক্ষাপট তৈরি করতেই প্রথম আলো ও ডেইলি স্টার বেগম জিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে লাগাতার অসত্য সংবাদ পরিবেশন করে। বিএনপির বিরুদ্ধে অসত্য সংবাদের ডালি সাজায় প্রথম আলো গোষ্ঠী। এমনকি বেগম জিয়ার ছোট ভাই শামীম এসকান্দার, যিনি সবকিছু থেকে দূরে থাকতেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালায় প্রথম আলো। এদিকে ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচন দিতে চায় সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অল্প সংস্কার করে নির্বাচন চাইলে 2025 সালের ডিসেম্বরে আরেকটু বেশি সংস্কার করে নির্বাচন চাইলে 2026 সালে মাঝামাঝি সময়ের মতো নির্বাচন করা সম্ভব। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 18 মাসের
মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি নভেম্বর-ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন। এদিকে অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা এম শাখাত হোসেন এক পত্রিকায় সাক্ষাৎকারে বলেছেন, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে অক্টোবরের দিকে তফসিল ঘোষণা, ডিসেম্বরে নির্বাচন এবং জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠন হতে পারে এমন সংকেত পাচ্ছি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংস্কারের জোর দিলেও বিভিন্ন খাতে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে আসেনি। বেশ কিছু বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, মানুষের মধ্যে অনিশ্চয়তা, দুশ্চিন্তা রয়েছে। এমত অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার না এলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে এমন আশঙ্কার কথাও আলোচনা হচ্ছে। কুয়েটে সংঘর্ষ, শিক্ষার্থীদের গুলি করেছিল বহিরাগত ছাত্রদল যুবদলের সদস্যরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেছে। 18 ফেব্রুয়ারির এই সংঘর্ষের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীরা গুলি চালিয়েছিল। খানজাহান আলী হলের বিপরীত পাশের একটি গলির ভেতর থেকে কালো হেলমেট ও কালো প্যান্ট পরা এক যুবককে অস্ত্র দিয়ে কুয়েটের দিকে গুলি করতে দেখা গেছে। এছাড়া হামলায় জড়িত ছিল বলে কুয়েটের আশেপাশের এলাকার একাধিক যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীকে চিহ্নিত করা গেছে। শনিবার কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা 6 দফা আন্দোলনের পরিপ্রেক্ষিতে চতুর্থ দিনের কর্মসূচি পালন করেন। এ সময় তারা ক্যাম্পাসে ছাত্র কল্যাণ পরিচালকের অফিসের সামনে জড়ো হয়ে গোটা ক্যাম্পাস ঘুরে বিক্ষোভ মিছিল এবং শহীদ মিনার চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের উপর যে সন্ত্রাসী হামলা করেছিল তাদের ছবিসহ পোস্টার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সাঁটানো হয়। বিক্ষোভ মিছিলের পূর্বে সংবাদ সম্মেলনে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা জানান, কুয়েটের সংঘর্ষের ঘটনায় আমরা যে 6টি দাবি করেছিলাম সেটা মানেনি প্রশাসন। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারায় উপাচার্য, উপাচার্য এবং ছাত্র কল্যাণ পরিচালককে বর্জন করা হয়েছিল। বুধবার থেকে একাডেমিক ভবনগুলোতে তালাও মারা হয়েছে। নতুন প্রশাসন চাই আমরা। এদিকে জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। আজ রবিবার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এদিন ধার্য করেন। আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, জামায়াত নেতা আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, গত 20 ফেব্রুয়ারি এটিএম আজহারের বিরুদ্ধে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ছিল, কিন্তু ওই দিন শুনানি হয়নি। রিভিউ আবেদনটি শুনানি হওয়া প্রয়োজন। আদালত বিষয়টি শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। বাজারে মাইকে চাঁদাবাজির ঘোষণা, সেই যুবদল নেতা বহিষ্কার। মুখে লাল কাপড় বেঁধে অস্ত্র উঁচিয়ে যুবদল নেতার নেতৃত্বে মহড়া দেন ওই নেতাকর্মী সমর্থকরা। এমসি বাজারে আধিপত্য বিস্তার করতে উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম পিন্টু হ্যান্ড মাইকে চাঁদাবাজির ঘোষণা দেন। এরপরই অস্ত্রের মুখে দোকানিদের জিম্মি করে টাকা পয়সা লুটপাট করে নেওয়ার অভিযোগ ওঠে। গতকাল শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে যুবদল নেতার এমন চাঁদাবাজির ঘটনা ঘটে। এদিকে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, বহিষ্কৃত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নুরু ব্যাপারীর ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব। স্থানীয়রা জানান, এমসি বাজারে আধিপত্য বিস্তার করতে শনিবার বিকেলে ওই নেতার নেতৃত্বে কর্মী সমর্থকরা মুখে লাল কাপড় বেঁধে অস্ত্রের মহড়া দেন। এ সময় ওই নেতা হ্যান্ড মাইকে চাঁদাবাজির ঘোষণা দেন। এরপরই অস্ত্রের মুখে দোকানিদের জিম্মি করে টাকা পয়সা লুটপাট করে নেওয়া হয়। এদিকে যুবদল নেতার চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা শুরু হয়। দ্রুত সময়ে ওই চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান বাজারে ব্যবসায়ী ও স্থানীয়রা।